I don't want to destroy his political career, okay? But again, India should understand that we're not going to make the same mistakes with India that we made with China 20 years ago in terms of saying, oh, you know, we're gonna let you, be able to develop all these markets, and then the next thing we know, you're beating us in a lot of commercial things. We're gonna. নমস্কার। আচ্ছা ভাবুন তো, একটা দেশ যার জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি, ভারতের বিশ্বের অর্থনীতির প্রায় টপ 5-এর মধ্যে একটি, যার এমন একটা দেশ যার সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী, তবুও আজ সেই দেশটাই কি আন্তর্জাতিক রাজনীতিতে নিজের প্রভাব হারাচ্ছে? আজ আমরা কথা বলবো ভারতের, অর্থাৎ আমাদের দেশের বিদেশ নীতি নিয়ে। আর সেই কঠিন প্রশ্নটা করব, আমরা কি সত্যিই গ্লোবাল পাওয়ার বিশ্বগুরু হয়ে উঠেছি, নাকি শুধু নিজেরাই নিজেদের সুখের গল্প শোনাচ্ছি? কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ বুঝতেই পারছেন এখনের পরিস্থিতিতে কোনো পলিটিক্যাল কন্টেন্ট বানানোটা সবসময় একটা রিস্ক। তো আপনাদের একটা সাবস্ক্রিপশনে আপনাদের খুব একটা কিন্তু কষ্ট হবে না, বাট ওই সাবস্ক্রিপশনটা পেলে আমার এনকারেজমেন্ট আসবে এরকম ভিডিও আরো বানানোর জন্য। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আসি, বিদেশ নীতি মানে কি? বিদেশ নীতি মানে তো শুধু বন্ধুত্ব না, এটা হলো স্বার্থ, শক্তি, প্রভাব এবং কৌশলের একটা খেলা। এখানে ইমোশনের কিন্তু কোনো জায়গা নেই দাদা। এখানে শুধু একটাই প্রশ্ন, আমার দেশের লাভটা কোথায়? আজকের দিনে ভারতের ফরেন পলিসি নিয়ে যে প্রশ্নটা উঠছে, সেটা গ্রাউন্ড রিয়ালিটি আর যে ন্যারেটিভটা মিডিয়া হাউসে ছড়াচ্ছে, সেটা কিন্তু এক না। সবার আগে আমরা কি বলতাম, নেবারহুড ফার্স্ট, কিন্তু বাস্তবে নেপাল দূরে সরে যাচ্ছে। শ্রীলঙ্কা চীনের ইনফ্লুয়েন্সে পুরোপুরি চলে এসছে। মলদ্বীপসে তো আপনারা দেখলেন ইন্ডিয়া আউট মুভমেন্ট হয়েছে রীতিমতো। যে প্রেসিডেন্ট ইন্ডিয়া আউট মুভমেন্ট করেছে, যে ক্যান্ডিডেট, সেই পরবর্তী ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আর বাংলাদেশ নিয়ে বা পাকিস্তান নিয়ে তো যত কম কথা বলা যায় ততই ভালো। নিজের পাশের দেশগুলোই যদি পুরোপুরি পাশে না থাকে, তাহলে গ্লোবাল লিডারশিপটা আসবে কোত্থেকে? আপনার পড়শি যদি আপনার পাশে না থাকে, তাহলে অন্য কোনো পাড়ায় গিয়ে বন্ধু বানিয়ে লাভটা কি? এবারে সেই চায়নার কথায়। চায়না তো শুধু থ্রেট না, চায়না অ্যাক্টিভলি প্রেশার তৈরি করছে। ডোকলাম ক্রাইসিসের পরও এলএসিতে কিন্তু ফ্রিকশন কমেনি। প্যাংগং লেক, ইস্টার্ন লাদাখ, বারবার স্যাটেলাইট ইমেজে দেখা গেছে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার, আর্মি বিল্ড আপ, রোড, ব্রিজ, মিলিটারি পজিশন, কিন্তু অনেক সময় অফিসিয়াল কমিউনিকেশনে এই ধরনের এনক্রোচমেন্ট বা এই যে বিল্ড আপ করা হয়েছে, এই জিনিসগুলোকে স্বীকারই করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, গ্রাউন্ড রিয়ালিটি আর অফিসিয়াল ন্যারেটিভ যদি ম্যাচ না করে, তাহলে মানুষের বিশ্বাস আসবে কোথার থেকে? এরপর আসি আরো একটি জায়গায়, চীনের ক্ষেত্রে, যেটা হচ্ছে স্ট্রিং অফ পালস। চীন ধীরে ধীরে ভারতকে সামরিক দিক থেকে ঘিরে ফেলছে, যেমন গোয়াদার পোর্ট পাকিস্তান, হাম্বানটোটা শ্রীলঙ্কা, কিয়কপিউ মিয়ানমার, এছাড়াও জিবুতি আফ্রিকাতে। সেটা ছাড়াও ছোট 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 বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে নিজেদের মিলিটারি ইনস্টলেশন, নিজেদের নেভাল ইনস্টলেশন করে ভারতকে প্রায় একটা বলা হয় মুক্তের হাড়ের মতো ভারত মহাসাগরেই ঘিরে ফেলা হয়েছে। সেই ভারত মহাসাগর যেটা হিস্টোরিক্যালি বলা হয় ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স জোন ছিল, কিন্তু এখন সেই জায়গাটাও হয়ে গেছে কন্টেস্টেড, কারণ আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো না। সব থেকে বড় শিক্ষা আমরা নিতে পারি আবার সেই চায়নার কাছ থেকেই। যখন এই এখন ইরান এবং আমেরিকার যে যুদ্ধ চলছে এবং সেখানে স্ট্রেট অফ হরমুজে সব দেশের জাহাজ যখন আটকে আছে, তখন ইরান কিন্তু একমাত্র চাইনিজ জাহাজগুলিকে খুবই সুবিধার সাথে স্ট্রেট অফ হরমুজ পাস করার পেরিয়ে যাওয়ার প্যাসেজ কিন্তু দিয়েছে। তার কারণ হচ্ছে ইকোনমিক লেভারেজ এবং স্ট্র্যাটেজিক রিলেশন। ইন্ডিয়া কিন্তু এখনো সেই লেভারেজ তৈরি করতে পারেনি। এছাড়াও চীনের সব থেকে বড় ডিপ্লোমেসি হচ্ছে ডেট ডিপ্লোমেসি। চায়না ম্যাসিভ লোন দিয়েছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশগুলিতে, এবং সেখানে ইনফ্লুয়েন্স বিল্ড আপ করেছে, ডিপেন্ডেন্সি তৈরি করেছে। এখন এত পরিমাণে লোন দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দেশকে চীনের পক্ষ থেকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যে সেই দেশগুলির আর কোনো মুখই নেই চীনকে কোনো ক্ষেত্রে আটকানো। ইন্ডিয়া চাবাহার পোর্ট ডেভেলপ করেছিল গোয়াদার পোর্টের একটা কাউন্টার হিসেবে, যেখানে চীন ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভে পাকিস্তানের গোয়াদার পোর্ট ডেভেলপ করছিল, সেখানে কিন্তু ইন্ডিয়া ইরানে চাবাহার পোর্ট ডেভেলপ করছিল সেই ওয়ান বেল্ট ওয়ান রোডের অপোজিশন হিসেবে। কিন্তু সেখানেও ইউএস এর প্রেসারে ইন্ডিয়া কাজ প্রথমে স্লো করলো, তারপর সেই চাবাহার পোর্ট থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে চলে এলো, শুধুমাত্র ইউএস এর প্রেসারে এই যুদ্ধের সময়। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আজকে এতটাই আমাদের বিদেশ নীতি কমজোর হয়ে গেছে যে ইউএস এর থ্রেটে আমাদেরকে আমাদের নিজস্ব স্ট্র্যাটেজিক প্রজেক্টও ছেড়ে চলে আসতে হচ্ছে। এরকমই কিছু এক্সাম্পল আরো দেওয়া যায়, যেখানে ইউএস বলছে উই অ্যালাউড ইন্ডিয়া টু বাই দ্য রাশিয়ান অয়েল। তার মানেটা কি? আমাদের অটোনমিটা কোথায়?
আজকে ইউএসএ বা ইউএস এর মতো কোনো বড় দেশ এসে আমাদেরকে অ্যালাউ করবে আমাদেরই মানে আমরা একটা সভরেন কান্ট্রি, এদিকে ইউএসএ রাশিয়া এসে আমাদেরকেই অ্যালাউ করবে আমাদের ডিসিশন নেওয়ার জন্য? আমাদের দেশীয় মিডিয়াতে মানে ইন্ডিয়ান মিডিয়াতে অনেকেই বলেছে না এটা একদম ভুল কথা, আমরা এরকম কিছু না, আমরা সভরেন কান্ট্রি, আমরা যেখানেই যা করি না কেন আমরা নিজে থেকেই করব, আমাদের ডিসিশন আমরা নিজে নেব। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা স্টেটমেন্ট দেওয়া হয়নি এর এগেনস্টে, একটাও না। তার মানেটা কি? আমরা দেশের মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে রাখছি, কিন্তু ইন্টারন্যাশনালি আমরা কিন্তু জি হুজুরি করতেই ব্যস্ত হয়ে পড়েছি এখনকার সময়। এছাড়া অপারেশন সিন্দুর এলো তারপর, এবং সেখানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের যে সিজ ফায়ার সেটাও সবার প্রথম ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করে দিলেন টুইটারে বা এক্সে। কিন্তু আমরা কোনো জায়গা থেকেই দেখলাম না আমাদের কোনো অফিসিয়াল রেসপন্স যেতে, অফিসিয়াল কোনো প্ল্যাটফর্মে, যে না অপারেশন সিন্দুর সিজ ফায়ার হয়েছে ইন্ডিয়ার কথায় বা পাকিস্তানের কথায়, সেখানে ইউএস এর কোনো হাত নেই। কোনো ইন্টারন্যাশনাল ফোরাম, কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিন্তু আমাদের তরফ থেকে এরকম কোনো মেসেজ যায়নি। মেসেজ গেছে কোথায় গেছে? আবারও বলছি, দেশীয় যে সমস্ত মিডিয়া হাউসগুলো আছে সেই সব জায়গাতে বিভিন্ন বড় বড় কর্তা ধর্তা তারা বলে বেরিয়েছেন যে না না সিজফায়ার আমরা করেছি, এখানে ইউএস এর কোনো হাত নেই। সেটা কিসের জন্য? শুধুমাত্র নিজেদের দেশের মানুষকে বোকা বানিয়ে রাখার জন্য। এছাড়াও অ্যালায়েন্স নিয়ে ইন্ডিয়ার ফরেন পলিসির একটা কনফিউশন তো এই মুহূর্তে আছেই। একটা সময় ইন্ডিয়া ক্লিয়ারলি রাশিয়ার পাশে ছিল, এখন ইউএস এর সাথে মাঝে মধ্যে পাশে আসছে, মাঝে মধ্যে ঝামেলা হচ্ছে, ইসরায়েলের কখনো কাছে, ইরানের কখনো কাছে, কখনো চায়নার রাইভাল হচ্ছে, আবার কখনো ব্রিক্স সামিটে চায়নার সাথে গিয়ে হাত মেলাচ্ছে। ফলে ইন্ডিয়ান ফরেন পলিসির এই মুহূর্তে কোনো ক্লিয়ার অ্যালাইনমেন্ট নেই। এবং রেজাল্ট হিসেবে কি হচ্ছে, কোনো দেশই ভারতীয় ফরেন পলিসি বা মানে ভারতের ফরেন পলিসিকে ট্রাস্ট করে অ্যাজ অ্যান অ্যালাই এগিয়ে আসতে পারছে না। এবং তার সব থেকে বড় উদাহরণ হলো যখন পেহেলগাঁওতে যখন জঙ্গি হামলা হলো এবং মানুষের ধর্ম জিজ্ঞেস করে করে মানুষকে মারা হলো, তখন কিন্তু প্রত্যেকটি দেশ যাদেরকে হিস্টোরিক্যালি ভারতের অ্যালাই বলে দেখা হয়, সেই সমস্ত দেশ কিন্তু সেই পেহেলগাম টেরর অ্যাটাকের জন্য সমবেদনা জানালো, কিন্তু ডাইরেক্টলি কেউ পাকিস্তানকে কন্ডেম করলো না। যদিও আমরা প্রত্যেকে জানি যে এইরকম একটা নৃশংস হামলার পেছনে কিন্তু পাকিস্তানেরই হাত থাকে এবং হিস্টোরিক্যালি থেকে এসছে। এর আগে কিন্তু পাকিস্তানকে কন্ডেম অন্যান্য আমাদের যে সমস্ত মিত্র দেশ আছে তারা কিন্তু ডাইরেক্টলি করে এসছে, কিন্তু এই প্রথমবার হলো যেখানে কোনো দেশ ওপেনলি পাকিস্তানকে কন্ডেম করলো না, বরং আমাদেরকে আমাদের বিভিন্ন কনভয়েস পাঠাতে হলো বিভিন্ন দেশে, যে সেখানে গিয়ে আমাদেরকে সেই সব দেশকে বোঝাতে হলো যে হ্যাঁ অ্যাকচুয়ালি এইরকম একটা টেররিস্ট অ্যাটাকের পেছনে পাকিস্তানেরই হাত ছিল। এইরকম কিন্তু এর আগে কখনো ভারতের সাথে হয়নি। এছাড়াও আরো একটা প্রবলেম বিগত 5-6 বছর ধরে খুব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিদেশে যে সমস্ত ইন্ডিয়ান স্টুডেন্টসরা আছে, যারা ওয়ার্কার আছে, তারা ক্রমাগত হ্যারাসমেন্ট ফেস করছে, কখনো কখনো মারধর খাচ্ছে। এছাড়াও রেশিয়াল প্রোফাইলিং তো আছেই, রেশিয়াল ডিসক্রিমিনেশন তো তাদের এগেনস্টে আছেই। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে রিসেন্টলি আমাদের একজন ইউটিউবার, ইন্ডিয়ান ইউটিউবার, সে জেজু আইল্যান্ডে ঘুরতে গিয়ে সেখানে তাকে 1.5 দিন না 2 দিন ডিটেন করে রাখা হয়। সেখানে আমাদের এক্সটার্নাল মিনিস্ট্রি বা আমাদের সাউথ কোরিয়াতে যে এমবাসি আছে তারা তাকে কোনো রকম কোনো হেল্প করে না। যখন সে ওই ডিটেনশন থেকে বেরিয়ে এসে নিজের দেশে ফিরে আসে, তখন এমবাসি থেকে একটা শুধু ডুজ অ্যান্ড ডোন্টস এর নোটিফিকেশন বের করা হয় এবং বলা হয় আপনারা যদি এই সমস্ত জিনিসগুলো ফলো না করেন আমরা কোনো রকম কোনো হেল্প করতে পারবো না। আজকে সাউথ কোরিয়ার মতো একটা ছোট দেশও যদি আমাদের লোককে ডিটেন করে রাখতে পারে আর তার বিরুদ্ধে আমরা যদি কোনো পদক্ষেপ না নিতে পারি, তাহলে কোথায় আমাদের বিশ্বগুরু স্ট্যাটাস আর কোথায় আমাদের ফরেন পলিসি? আপনি ইমাজিন করে দেখুন তো, এই সেম জিনিস কোনো ইউএস নাগরিকের সাথে করতে পারবে কি সাউথ কোরিয়া? ইমিডিয়েটলি টাইট দিয়ে দেবে তাদের এমবাসি। কিন্তু আমাদের কি বলা হয়, আপনারা এই জিনিসগুলো মানুন, যদি না মানেন আমরা কি করব বলুন? আমাদের কোনো ক্ষমতা থোড়াই আছে। আজকে ইরানের মতো একটা দেশও যুদ্ধক্ষেত্রে ইউএসএ কে নাকানি চোবানি খাওয়াচ্ছে, সেখানে ভারতের মতো একটা বৃহৎ দেশ যাদের আর্মি বলা হয় বিশ্বের 4th লার্জেস্ট আর্মি বা 3rd লার্জেস্ট আর্মি, সেই দেশ যদি বলে যে ইউএসএ ইজ এ হিউজ কান্ট্রি আর আমরা তাদের সাথে কোনো রকম কনফ্লিক্টে যেতে পারবো না, সেখানেই বোঝা যায় যে আসলে আমাদের সাহস কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আমাদের ফরেন পলিসির শিরদাঁড়াটাই ভেঙে গেছে। নেপালের যিনি রিসেন্টলি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন মিস্টার বালেন শাহ, তিনি জিতেই সবার প্রথম একটি ছবি রিলিজ করলেন যেখানে তিনি ইউপি এবং বিহার খুব সম্ভবত কিছু পার্ট নেপালের অন্তর্গত দেখিয়ে একটা ম্যাপ রিলিজ করলেন, বললেন গ্রেটার নেপাল। সেখানেও আমাদের ফরেন পলিসি কি হয়েছে আমি আজ অব্দি জানি না, কি কোনো জবাব গেছে যায়নি, কি হয়েছে আমার কোনো আইডিয়া নেই। ভাবতে পারেন যে নেপালের মতো একটা দেশ যে অর্থনীতির দিক থেকে মানে পুরো দেশটাই হয়তো দাঁড়িয়ে আছে ভারতের দৌলতে, সেই দেশেরও প্রেসিডেন্ট এসে
বলছে গ্রেটার নেপাল, যেখানে সে কিনা বিহার ইউপির অংশকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখাচ্ছে। মানে নেপালেরও এখন এই সাহস এসে গেছে ভারতের বিরুদ্ধে, তারা জানে তারা কথা বলতে পারে, কারণ অ্যাকচুয়ালি আমরা বিশ্বগুরুটা শুধু দেশের ভেতর, দেশের বাইরে না। তাহলে এবার আসল সমস্যাটা কোন জায়গায়? ওভার কনফিডেন্স। আমরা ভাবি আমরা বড় দেশ, সবাই আমাদের রেসপেক্ট করবে, কিন্তু রেসপেক্ট আর্ন করতে গেলে কি করতে হয় সেটা আমরা কোনোদিনও করিনি। আমাদের ন্যারেটিভ এবং আমাদের যে রিয়ালিটি সেটার মধ্যে একটা হিউজ গ্যাপ। আমরা বিশ্বগুরু শুধু আমাদের দেশের ভেতরে। আর এটাও একটা মজাদার জিনিস হয়েছে এখন আমাদের মানে দেশের জনগণের মধ্যে, হয়তো সবার মধ্যে না, একটা পার্টিকুলার সেগমেন্টের জনগণ আছে যারা না মানে টিভি মিডিয়াতে যা দেখানো হবে তারা ভাবে সেটাই একদম হলফ করে সেটাই সত্যি, মানে এর বাইরে কোনো রিয়ালিটি নেই। তারা হয়ে গেছে কুয়োর ব্যাংক, মানে কুয়ো থেকে এই ব্যাংকে ছেড়ে যখন সমুদ্রে ফেলা হবে তখন বোঝা যাবে যে এই মুহূর্তে আমাদের কি পরিস্থিতি হয়ে চলেছে। জায়গায় জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিভাবে ইন্ডিয়ানদেরকে পাজিদ বলে সম্বোধন করা হয়, কিভাবে সব জায়গায় রেসিয়াল ডিসক্রিমিনেশন হয় আমাদের স্টুডেন্টরা, আমাদের ওয়ার্কাররা। কিন্তু আমরা যেহেতু ওই টিভি মিডিয়াতে দেখি আমরা বিশ্বগুরু, আমরা বিশ্বগুরু, আমাদের বিশাল বড় মানে আমাদের ক্ষমতা, সব দেশে আমাদের এখন জয় জয়কার চলছে, তো আমরাও সেই জিনিসগুলো বিশ্বাস করে যাই। আসলে কি ওই কুয়োর বাইরে আমরা ব্যাং হিসেবে এখনো সেই কুয়োটার বাইরে বেরোতে পারিনি। যেদিন বেরোবো সেদিন রিয়ালিটিটা বুঝতে পারবো। এখানে সলিউশনের কথাও বলা যায়। সলিউশন কি? একটা ক্লিয়ার স্ট্র্যাটেজিক আইডেন্টিটির দরকার। ভারত কোথায় দাঁড়াবে এটা পরিষ্কার করতে হবে, তবেই গিয়ে অ্যালাইরা আসবে। চায়না থেকে তো অবশ্যই শেখার দরকার। যতই আপনি চায়নার এগেনস্টে, চায়না আমাদের এগেনস্টে কথা বলেছে, আমরা চায়নার এগেনস্টে কথা বলেছি, কিন্তু যার যেটা ভালো দিক সেটাকে তো অস্বীকার করা যায় না। আজকে চাইনিজ ফরেন পলিসি এমন একটা ফরেন পলিসি, সেটা বিশ্বের কোনো দেশ তাদেরকে ম্যাচ করতে পারবে না। যে কোনো জায়গায় যে কোনো যুদ্ধ হোক, যাই হয়ে যাক না কেন, চায়না সবার আগে অগ্রাধিকার পায়। এটাই হচ্ছে মজার বিষয়। যারা চাইনিজ রেজিমকে কমিউনিস্ট রেজিম বলে গালাগালি করে, সেই ওয়েস্টার্ন কালচারও কোনো ঝামেলা হলেও চায়নাকে কিন্তু আটকানোর সাহস রাখে না, কারণ তাদের ইকোনমিক লেভারেজ, তাদের লং টার্ম প্ল্যানিং, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লোমেসি, এবং তার থেকেও বড় কথা, দে আর দি ম্যানুফ্যাকচারিং হাব অফ দি এন্টায়ার ওয়ার্ল্ড। আপনি চায়নার এগেনস্টে ব্লকেট করবেন, চায়না যদি আপনার এগেনস্টে ব্লকেট করে দেয়, আপনার মোবাইলের চার্জারটা পর্যন্ত আপনার বাড়ি অব্দি আসবে না। দ্যাট ইজ দ্য পাওয়ার দে হ্যাভ, এবং সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন বিদেশে আমাদের ডায়াসপোরারা থাকবে, সেক্ষেত্রে সিটিজেন ফার্স্ট অ্যাপ্রোচ রাখাটা খুব দরকার। বিদেশে যে সমস্ত ভারতীয়রা আছে, যারা কাজ করছে, যারা ঘুরতে গেছে, যারা অ্যাজ এ স্টুডেন্ট গেছে, তাদের দায়িত্বটাও কিন্তু রাষ্ট্রের। তাদের সাথে কোনো মিসবিহেভ হলে, তাদেরকে যদি কোথাও আটক করে নেওয়া হয়, সেখানে আমাদের এমবাসির কাজই হচ্ছে সেখানে তাদেরকে সহায়তা করা, নাকি এটা বলে দেওয়া যে হ্যাঁ হ্যাঁ ক্ষমা করবেন, আপনারা এইসব জিনিসগুলো কেন করেছিলেন বলুন, আমাদের আর কিছু করার নেই। এটা কিন্তু একটা এমবাসির কাজ না। একটা এমবাসির কাজ কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এর একটা নোটিফিকেশন ছেড়ে দেওয়া না। সেটা আমাকে পাঠালে আমিও অনলাইনে এডিট করে একটা ছেড়ে দিতে পারি। একটা এমবাসির কাজ হচ্ছে কোনো দেশে সেই দেশের মানুষ যখন যায় তার সম্পূর্ণ সুরক্ষা প্রদান করা। ন্যারেটিভ কম থাকাটা খুব দরকার, অ্যাকশন বেশি থাকার দরকার। আপনি চায়নাকে কি কোনোদিন দেখেছেন বুক ফুলিয়ে বলতে আমরা বিশ্বগুরু, আমরা এই করে নিয়েছি, আমরা সেই করে নিয়েছি? তারা অ্যাকশন বেশি দেখায়। আর আমরা শুধু মুখে বলতে ব্যস্ত যে আমরা বিশ্বগুরু, আমরা বিশ্বগুরু, কিন্তু প্রমাণ করতে নয়। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। শেষে একটা কথা খুব পরিষ্কার, ইন্ডিয়া কিন্তু দুর্বল না। ইন্ডিয়ার ফরেন পলিসি এখনো ইভলভিং স্টেজে আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফরেন পলিসি খুব স্ট্রংও। সেটা হচ্ছে নন অ্যালাইনমেন্ট। যেখান থেকে আমরা সুবিধা পাবো সেই আমাদের বন্ধু, এবং সেটাই হওয়া উচিত। কিন্তু সেটা টু সাম এক্সটেন্ট এমন না হয়ে পড়ে যেখানে কোনো দেশই আর আমাদের বিশ্বাস করতে পারছে না, কারণ আজ ভারত এর হয়ে দাঁড়াচ্ছে তো কাল ভারত ওর হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা যেন কখনো না হয়। এই ক্ল্যারিটি আর এক্সিকিউশনের যে গ্যাপটা আছে সেটা হিউজ, এবং বিশ্ব রাজনীতি একটা দাবার খেলা। এখানে কিন্তু এখনো ইন্ডিয়া খেলছে, ইউএসএ, রাশিয়া বা চায়নার মতো বোর্ডকে কিন্তু কন্ট্রোল করছে না। আপনার কি মনে হয়, ইন্ডিয়া কি সত্যিই গ্লোবাল পাওয়ার হয়ে উঠতে পেরেছে, নাকি আমরা শুধুই ঘরের ভেতর একটা ন্যারেটিভ তৈরি করছি, শুধুই ঘরের ভোট বৈতরণী পার করার জন্য? কমেন্টে নিজের মতামতটা লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। জয় হিন্দ।